ভারত কিন্তু এবারে একটা বড় চাল খেলে দিয়েছে। কেন বলছি একটা বড় চাল খেলে দিয়েছে, সেটা এই আলোচনা যত এগোবে আপনারা তত বুঝতে পারবেন। এবারে আপনাদেরকে শুরুতেই একটা চমক দেব। সামনের দিনে হয়তো আপনারা এরকম দেখতে পাবেন যে ডলারের দাম আর টাকার মূল্যের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নেই। এখন আমরা যে একটা বিস্তর ফারাক দেখতে পাচ্ছি, এই ফারাকটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। সেটা হয়তো আপনারা এই বছরের শুরু থেকেই লক্ষ্য করছেন। আবার সম্প্রতি হঠাৎ করে আমরা একটা সোনার উপর দামেও একটা পতন দেখতে পাচ্ছি। যারা সোনার উপর কিনতে ভালোবাসেন তারা কিন্তু এই সুযোগে বেশ কিছু গয়নাও করিয়ে নিচ্ছেন। কিন্তু এই যে আমরা যদি এবার বিশ্ব অর্থনীতিটা দেখি এবং যদি আমরা ভারতের অর্থনৈতিক দিকটাতেও যদি লক্ষ্য রাখি, হঠাৎ করে এই পরিবর্তনের পেছনে কারণ কি রয়েছে? তাহলে কি মোদির এক চালেই এবারে ধরাশায়ী ট্রাম্প? আজকে এই নিয়েই করব আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। একদম শুরুতে একটু সহজ ভাষায় জানতে চাইবো, এই যে পরিবর্তনটা, যেটা আমরা সাধারণ মানুষ ওই আর কি সকালবেলাটা খবরের কাগজ খুলে দেখছি যে ডলারের দাম, ডলারের সঙ্গে টাকার মূল্য ঠিক ওঠানামা কতটা, এর পেছনে আসল উদ্দেশ্যটা কি রয়েছে বা কোন চালে হলো এই বাজিমাত? দেখুন, এখনো বাজিমাত হয়নি, চালটা সবে চালা হয়েছে। যতটা আমার ধারণা, আমার মনে হচ্ছে যে আমি খুব ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। সে গল্পটা হচ্ছে এরকম যে ধরুন একটা মাছওয়ালা মাছ বিক্রি করে, সে বিভিন্ন রকমের মাছ নিয়ে বসে। তো একজন ভদ্রলোক গিয়ে বলল যে কালকে থেকে আমি আপনার থেকে শুধুমাত্র চিংড়ি মাছ। তো সে বললো ঠিক আছে, তো চিংড়ি মাছের জন্য আপনাকে 100 টাকা কিলো দিতে হবে ফর এক্সাম্পল। সে বললো ঠিক আছে দেবো। তারপরে দেখলো সে শুধু চিংড়ি মাছ নিচ্ছে এবং চিংড়ি মাছ অনেক মানে অ্যামাউন্টে নিচ্ছে। তখন সে দেখলো বাহ, এখানে তো বিরাট লাভ হচ্ছে। তখন সে আরো আরো চিংড়ি মাছ কিনতে শুরু করলো, কারণ এই ভদ্রলোক কিনবে বলে। যত কিনছে ততই লোকটা কিনতে শুরু করলো। কিনতে 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 একটা সময়ের পরে গিয়ে সেই যাকে বিক্রি করছিল সে এসে এই মাছওয়ালাটাকে বলল যে আমি চিংড়ি মাছ নেবো ঠিকই আপনার থেকে, কিন্তু আমি সেই চিংড়ি মাছ এই 10-12 টাকার বেশি দেবো না। তখন এই মাছওয়ালাটা বিপদে পড়ে গেল, কারণ এই মাছওয়ালাটা তখন তো অলরেডি চিংড়ি মাছ বিক্রি করা ছাড়া আর কোনো মাছ বিক্রি করে না। দ্বিতীয় জিনিস হচ্ছে, তখন সে বুঝে গেছে যে যত চিংড়ি মাছই আসুক না কেন এই লোকটা নেবে। এখন সাডেনলি সেই 100 টাকায় যে মাছ বিক্রি করতো সেটা যখন 10 টাকায় চলে এলো, সে তখন বুঝতে পারলো যে আমার বেঁচে থাকতে এর সাথে ব্যবসা করা ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ প্রথমে আপনি বিভিন্ন রকম ভাবে রিকোয়ারমেন্ট জেনারেট করুন, তারপরে সেই রিকোয়ারমেন্টটাকে মার্কেটের সাথে অ্যালাইন করুন, তারপরে অ্যালাইন করার পরে তার ভ্যালু জেনারেট করুন, দ্য ট্রানজাকশনাল ভ্যালু। এবং পরবর্তীকালে সেই ট্রানজাকশন হওয়ার যে প্রকৃতিটা বা যে 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 প্রসেসের মধ্যে দিয়ে এই ধরনের ট্রানজাকশন হয়, সেই ট্রানজাকশনাল প্রসেসটাকে ডাইরেক্টলি হ্যাম্পার করে দিয়ে টাকাটাকে নিচে নামিয়ে দিন। অর্থাৎ যেই টাকাটা ট্রানজাকশনটা বা ওয়্যারটা আছে সেটা নিচে নামিয়ে দিন। তাতে কি হবে? তাতে শুধু ডিভ্যালু হবে তা নয়, মার্কেটটা পর্যন্ত তারা ঠিক সময় ক্লোজ করতে পারবে না। এবং সেই প্রসেসটার দিকেই এগোচ্ছে আমেরিকা, এবং ভারতবর্ষ আমেরিকার মার্কেটটাকে আস্তে আস্তে গিলে ফেলছে এবং এমন একটা পদ্ধতি, এমন একটা প্রসেসকে সৃষ্টি করছে যেখানে ভারতের হিউম্যান ক্যাপিটাল বা ভারতের যেটা ম্যাক্সিমাইজ পাওয়ার, সেটার সাথে আমেরিকার ডেভেলপমেন্টটা অ্যালাইন হয়ে যাচ্ছে। আমেরিকা তার জন্য তাদের ট্যারিফ নামিয়ে দিচ্ছে, ভারতবর্ষ তাদের ট্রানজাকশনাল প্রসেসের জন্য আমেরিকার ট্যারিফ নামিয়ে দিচ্ছে। এবং অ্যাজ এ হোল যে গোটা দুটো দেশের মধ্যে ট্রানজাকশন সৃষ্টি হচ্ছে, অথচ প্যারালালি সেই ভারতই আরবিআই তে বিভিন্ন রকম ভাবে প্রসিডিউরাল ইনজেক্ট করছে অন্য দেশকে যে আমরা লোকাল কারেন্সির দিকে ইন্টারেস্টেড। সেই আরবিআই এ সেই বিভিন্ন ওয়ার্ল্ড অর্গানাইজেশনসরা মিটিং করে ডিসকাস করছে যে কিভাবে বিভিন্ন ওয়্যার থেকে ডলারের জায়গায় লোকাল কারেন্সি ইউজ করা যাবে। অর্থাৎ বোথ এন্ডে একটা এমন ব্রিজ তৈরি হচ্ছে, যে ব্রিজটা ভারতবর্ষকে ট্রেডের দিক থেকে, কারেন্সির দিক থেকে এবং ওপিনিয়নেটেড স্ট্যান্ড ইন ডিপ্লোমেসির দিক থেকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। সুভাষবাবু, আমি একটা বিষয় জানতে চাইবো, এই যে আপনি বলছেন যে এই যে লাভবান হওয়ার কথা বা লোকাল কারেন্সির কথা, এর লাভ কি শুধুমাত্র ভারতই ওঠাবে, নাকি এর পাশাপাশি ভারতের যে বন্ধু দেশগুলো রয়েছে লাভ তাদেরও হবে? দেখুন, শুধুমাত্র ভারত যদি এটা লাভ ওঠাতো তাহলে এটা কোনো বুদ্ধিমানের স্টেপ হতো না কূটনীতিতে। ভারতবর্ষ যদি একা বাড়তে চায়, তার মানে ভারতবর্ষ হচ্ছে আরেকটি আমেরিকা, যেই আমেরিকাটাকে কোনোদিনই আর বিশ্ব কূটনীতি প্রশ্রয় দেবে না।
যখন আজকে ওয়ার্ল্ড ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেছে অ্যাজ কোঅপারেশন কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশন, সেখানে ভারত একা বাড়ছে নয়, ভারত বাড়ছে যখন ভারত সাথে নিয়ে চলছে রাশিয়াকে, চায়নাকে, যেমন বড় দেশগুলোকে, তেমনি ছোট ছোট দেশ যেগুলো ছিল আফ্রিকায়, ছোট ছোট দেশ যেগুলো ছিল আপনার এশিয়ায়, সেই প্রতিটা দেশ, এমনকি মিডল ইস্টেরও বহু দেশকে, যেখানে আমেরিকার শক্ত ঘাঁটি আছে, সেই সব কটা দেশকে কিন্তু তাদের সাথে অ্যালাইন হতে বলছে। এবং এতে তারাও খুশি, কারণ তারাও দেখছে এতে তাদেরও লাভ আছে, এবং তারাও যথেষ্ট মানে সুপরিকল্পিতভাবে তাদের দেশের ইকোনমিটাও তখন সাজাতে পারবে। হুম। এবার একটা কথা বলুন, যে আমরা তো জানি যে ভারত এবং রাশিয়ার সম্পর্ক নিয়ে ট্রাম্প অনেক ধরনের মন্তব্য করেছেন। তেল কেনা নিয়ে ট্রাম্পের একেবারে সমস্যার তো শেষ নেই, সে ট্যারিফ চাপিয়ে ভারতকে আটকানোর চেষ্টা করেছে। এর ফলে ভারত রাশিয়ার সম্পর্ক বা ভারত চীনের সম্পর্ক ঠিক কোন কোন জায়গা থেকে ঠিক কতটা মজবুত হবে, যা ভারতের অর্থনীতিকে সমৃদ্ধ করবে? দেখুন, ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়াল কি বলবো, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিটাকে একটু 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 খুব বোঝার প্রয়োজনীয়তা আছে। এতদিন ধরে আমরা যে ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রির কথা বলতাম, ইনফরমেশন টেকনোলজি, সেটা মোস্টলি হচ্ছে সার্ভিস বেসড, ঠিক আছে। সেখানে এখন আমরা কিছুটা হলেও বলতে পারেন সাপ্লাইয়ে ঢুকেছি, মানে সার্ভিস সাপ্লাই যতটা পরিমাণে আমাদের আছে ততটা পরিমাণে কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে নেই। ভারতবর্ষ আজকের ডেটে দাঁড়িয়ে প্ল্যান করছে যে যত পারা যায় তত ডিজিটালাইজ করবে তাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারকে, যতটা পারা যায় তত নিউক্লিয়ারাইজ করবে তাদের নিজস্ব এনার্জিকে বা এনার্জি সিস্টেমকে বা এনার্জি এনভায়রনমেন্টকে। তৃতীয়ত যেটা ভারত চেষ্টা করছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সাপ্লাই অ্যান্ড সার্ভিস বা সাপোর্ট সিস্টেম যেটা আছে সেটার মধ্যে একটা ব্যালেন্স আনার, অর্থাৎ আমরা শুধু তৈরি করব বা আমরা শুধু সাপোর্ট দেব তাই নয়, আমরা সাপ্লাইও করব, আবার আমরা বিভিন্ন দেশের থেকে বিভিন্ন দেশের কানেকশনের মাঝখানে একটা ব্রিজ হব। অর্থাৎ এই অল টাইপ অফ পসিবল ট্রানজাকশনের মধ্যে মাথা গলানো, এটা ভারতের কিন্তু নেক্সট লেভেল ট্রেড পলিসি। এবং আগামী দিনে যখন আমরা এনার্জি বেসড ইন্ডিয়াকে ভাবছি 2040-এ, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, সেটায় পৌঁছানোর জন্য স্বনির্ভরশীলতা খুব প্রয়োজন। সেটায় পৌঁছাবার জন্য নিজের উপরে নিজের ডিপেন্ডেন্সি আনাটা খুব প্রয়োজন, এবং সেইটা আনার জন্যই এই ধরনের পদক্ষেপগুলো খুব আবশ্যক, এবং সেটাই এরা নিচ্ছে, দেখে ভালো লাগছে। একেবারে সুভাষিস বাবু, আরো একটা বিষয় বলুন, যে এর ফলে আমরা যদি এবারে যদি বিশ্ব অর্থনীতিটা দেখি, বিশ্ব অর্থনীতি ঠিক কি কিভাবে প্রভাব পড়তে চলেছে, বা আমরা কি আগামী দিনে এমনও দেখতে পারি যে টাকার মূল্য বেড়ে গেল ডলারের থেকে? দেখুন, এইগুলো মানে আই এম নট দি কারেক্ট পার্সন, এটা কোনো মানে জ্যোতিষী ভালো বলতে পারবে। তবে আমি বলতে চাই এটাই যে দেখুন, সেটা হওয়ার প্রবণতা কতটা আছে, সেটা হওয়ার 100% 200% প্রবণতা আছে। কেন আছে তার কারণটা কিন্তু আপনি বা আমি যদি এটা মনে করি যে এই ঘটনাটা আগামী 1 মাসের মধ্যে ঘটবে, সেটা ঘটবে না। এটা ঘটতে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ সময় লাগবে, মেবি 3 বছর, 4 বছর, 5 বছর সময় লাগবে, কিংবা আর একটু বেশি হতে পারে।